হাসিনা সরকার পতনের পর থেকে ইসলামী ছাত্র শিবির বেশ দারুণ কাজ করছে। তাতে তারা অন্য যে কোনো ছাত্র সংগঠনের তুলনায় প্রশংসিতও হচ্ছেন। আমাদের আজকের ভিডিওতে এমনই 10 তরুণ মেধাবী ও প্রতিশ্রুতবদ্ধ শিবির নেতার পরিচয়, শিক্ষাগত যোগ্যতা আলোচনা করব, যারা এখনও অবিবাহিত এবং তাদের জন্য অনেক তরুণীরাই পাগল। শিবিরের কেন্দ্রীয় ও শাখা পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে আসীন এই নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের মেধার স্বাক্ষর রেখেছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন শুরু করা যাক। নাম্বার 1, সাদিক কায়েম। শিবিরের এই সময়ের সবচেয়ে জনপ্রিয় নেতাদের মধ্যে অন্যতম একজন ডাকসু ভিপি সাদিক কায়েম, যাকে দেখলেই ঘিরে ধরে শত শত তরুণী। ব্যক্তিগত জীবনে অবিবাহিত এই তরুণ নেতার জন্ম ও বেড়ে ওঠা খাগড়াছড়ির বাজার এলাকায়। তার বাবা একজন কাপড় ব্যবসায়ী এবং ছোট ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির সাথে জড়িত। তিনি ছোটবেলা থেকেই জ্ঞান পিপাসু ছিলেন। তিনি খাগড়াছড়ির বাইতুস শরফ জাব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন এবং চট্টগ্রামের বাইতুস শরফ মাদ্রাসা থেকে আলিম সম্পন্ন করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং স্নাতক পরীক্ষায় 3.78 সিজিপিএ নিয়ে তৃতীয় স্থান অধিকার করেন। তিনি পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি এবং হিল সোসাইটির প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল অ্যাসোসিয়েশন অব পলিটিক্যাল সায়েন্সের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির একজন নেতা ছিলেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন। ছাত্র শিবিরের 2025 সালের জানুয়ারি মাস থেকে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 2025 সালের ডাকসু নির্বাচনে তিনি সম্মিলিত ছাত্র জোটের ব্যানারে সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং 14,042 ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পান 5,708 ভোট। নাম্বার 2, এস এম ফরহাদ। এস এম ফরহাদ পার্বত্য চট্টগ্রামের সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা বিভাগের শিক্ষার্থী। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত। তার জন্য অনেক নারী শিক্ষার্থীকেই আগ্রহী দেখা যায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত ছাত্রজোট প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে বিশাল ব্যবধানে জয়লাভ করেন। ফলাফল ঘোষণার পর তিনি কান্নায় ভেঙে পড়েন, যা তার দীর্ঘ জীবনের সংগ্রাম ও একনিষ্ঠতার ফল বলে উল্লেখ করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। জুনের 5 তারিখ থেকে জুলাই 30 তারিখ পর্যন্ত তিনি দিনরাত এক করে আন্দোলন চালিয়ে যান। আন্দোলনের কর্মসূচি নির্ধারণ, দেশীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সাথে যোগাযোগ, সারা দেশে সমন্বয়কদের সাথে সমন্বয় সাধনে তার দক্ষতা ছিল চোখে পড়ার মতো। নাম্বার 3, জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলামের শৈশব ও কৈশোর কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় গ্রামে কেটেছে। তিনি ছোটবেলায় গ্রাম্য পরিবেশে বড় হয়েছেন। জাহিদুলও এখনও বিয়ে করেননি বলে জানা গেছে। ছোটবেলা থেকেই তার ভালোমন্দ বোঝার ক্ষমতা তৈরি হওয়ার সাথে সাথে তিনি ছাত্র শিবিরের সাথে যুক্ত হন। স্থানীয় শিবির নেতারা তাকে গল্পের বই দিতেন এবং নামাজ পড়ার জন্য উৎসাহিত করতেন। মুসলিম পরিবারে জন্ম হওয়ায় সমাজ ও অন্যান্য ইবাদতের প্রতি তার আকর্ষণ ছিল। পারিবারিক শিক্ষার পাশাপাশি শিবিরে দিক নির্দেশনা তাকে স্থিতিশীলতা এনে দেয় এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। তিনি কোরআন তালিম ও তাহাজ্জুদ নামাজের মতো বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। জাহিদুল ইসলামের মতে বাংলাদেশের প্রেক্ষাপটে বাঙালি ও মুসলিম সংস্কৃতির সমন্বিত আদর্শই সবচেয়ে উপযোগী। তিনি বিশ্বাস করেন যে ইসলামের রাজনৈতিক শাসনামলে অমুসলিমরাও তাদের অধিকার ভোগ করেছেন। তার মতে 2024 সালের আন্দোলন শিবিরের 1977 সালে দর্শন থেকে উদ্ভূত, যা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং সবার অধিকার নিশ্চিত করার উপর জোর দেয়। নাম্বার 4, মহিউদ্দিন খান। ডাকসু এজেএস মহিউদ্দিন খান জয়পুরহাট জেলার সদর উপজেলার হানাইল গ্রামের বাসিন্দা। অনেকের ক্রাশখ্যাত এই তরুণও এখনও বিয়ে শাদী করেননি। তিনি গ্রামের মাদ্রাসায় লেখাপড়া করেছেন। এসএসসি ও এইচএসসিতে মেধার স্বাক্ষর রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে ভর্তি হন। অনার্স পরীক্ষায় তিনি 3.93 সিজিপিএ পেয়ে প্রথম শ্রেণীতে প্রথম হন এবং মাস্টার্স পরীক্ষায় 4.00 এর মধ্যে 4.00 পেয়ে নিজ বিভাগে প্রথম স্থান অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে হলে ওঠার কিছুদিন পরই তিনি ছাত্রলীগের গেস্ট রুম কালচারের শিকার হয়ে হল ছাড়তে বাধ্য হন। দ্বিতীয় বর্ষে হলে ফেরার সুযোগ পেলেও 2023 সালে ছাত্রলীগের নিপীড়নের কারণে তাকে আবারও হল ছাড়তে হয়।
এত প্রতিকূলতার মধ্যেও তিনি পড়াশোনা চালিয়ে যান এবং গোপনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জন্য কাজ করেন। 2024 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হন। তিনি জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং তার বিচক্ষণ নেতৃত্ব সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক গ্রহণযোগ্যতা এনে দিয়েছে। শিক্ষক ও সহপাঠীদের কাছে তিনি বুদ্ধিমান, বিনয়ী, মার্জিত এবং মেধাবী ছাত্র হিসেবে পরিচিত। স্নাতকোত্তর শেষ হওয়ার 3 দিনের মাথায় হল ছেড়ে দিয়ে তিনি সকলের প্রশংসা কুড়িয়েছিলেন। এত প্রশংসা সত্ত্বেও তার বিনয় ও চরিত্র অপরিবর্তিত রয়েছে। নাম্বার 5, মোস্তাকুর জাহিদ। মোস্তাকুর জাহিদ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত। তার জন্য অনেক নারী শিক্ষার্থীকেই আগ্রহী দেখা যায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের 2016-17 সেশনে শিক্ষার্থী। অনার্স পরীক্ষায় তার সিজিপিএ ছিল 3.76। মাস্টার্সের প্রথম সেমিস্টারে 3.92 সিজিপিএ পেয়ে তিনি তৃতীয় স্থান অর্জন করেন। বর্তমানে তার মাস্টার্সের দ্বিতীয় সেমিস্টার চলমান রয়েছে। গত 23 সেপ্টেম্বর তার সভাপতি হিসাবে পরিচয় প্রকাশের পর তিনি আলোচনায় আসেন। তিনি গত বছর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ফেলোশিপ পেয়েছিলেন। তার বাবা মোহাম্মদ মোজাহরুল হক নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নের একটি দাখিল মাদ্রাসার শিক্ষক। নাম্বার 6, ইব্রাহিম রনি। ইব্রাহিম রনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি এবং চাকসু ভিপি। ক্যাম্পাসের ছেলেদের পাশাপাশি তিনি মেয়েদের কাছেও তুমুল জনপ্রিয় নেতা। মূলত তার মার্জিত ও রুচিশীল আচরণই নারীদের বেশি আকৃষ্ট করে। রনি একজন সাহসী ও সোচ্চার ছাত্রনেতা, যিনি চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করেন এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ান। জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামে তার তেজস্বী ও সাহসী ভূমিকা ব্যাপক প্রশংসিত হয় এবং তিনি আওয়ামী লীগ ছাত্রলীগের কাছে এক মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছিলেন। নাম্বার 7, নুরুল ইসলাম সাদ্দাম। নুরুল ইসলাম সাদ্দাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হিসাবে তুমুল পরিচিত। বিশেষ করে দুর্দান্ত বক্তব্য দেবার জন্য তিনি বিখ্যাত। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত। তিনি পূর্বে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক এবং খুলনা মহানগর শাখার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের HRM বিভাগে মাস্টার্স করছেন। নাম্বার 8, সিবগাতুল্লাহ সিবগা। সিবগাতুল্লাহ সিবগা হলেন একজন ছাত্রনেতা এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক। দেখতে সিনেমার নায়কের মতো হ্যান্ডসাম এই তরুণ এখনও অবিবাহিত। তিনি ছাত্র রাজনীতির মাধ্যমে পরিচিতি লাভ করেন এবং পূর্বে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে 2024 সালে জুলাই গণ অভ্যুত্থানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিভিন্ন গণমাধ্যমে তিনি তার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। এর মধ্যে কোটা আন্দোলন, ছাত্র সংগ্রাম এবং রাজনৈতিক ঐক্য নিয়ে তার মন্তব্য উল্লেখযোগ্য। তিনি বিভিন্ন সময়ে সমসাময়িক রাজনৈতিক বিষয়, বিশেষ করে শিক্ষা কমিশন ও ছাত্র রাজনীতি নিয়ে তার মতামত প্রকাশ করেছেন, যা ইউটিউব ও অন্যান্য সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে। সিবগাতুল্লাহ সিবগার শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত তথ্য সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে তার সম্পর্কে প্রাপ্ত তথ্য থেকে জানা যায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং সেখানকার ছাত্র রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত। বন্ধুরা, এখানে আলোচিত 8 জন ছাত্রনেতার জীবন ও রাজনৈতিক কর্মযজ্ঞ প্রমাণ করে যে মেধা, সাহস এবং আদর্শের প্রতি অবিচল আস্থা কিভাবে প্রতিকূলতার মধ্যেও এক নতুন ইতিহাসের জন্ম দিতে পারে। শিক্ষা জীবনে তাদের অসামান্য সাফল্য এবং দেশের বৃহত্তম গণঅভ্যুত্থানে তাদের সাহসী ও বিচক্ষণ নেতৃত্ব এক নতুন প্রজন্মের সম্ভাবনার ইঙ্গিত দেয়। এদের বাহিরে থেকে আপনাদের পছন্দের আরও 2-1 জনের নাম লিখতে পারেন কমেন্টে, যাতে তালিকাটি 10 জনে পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ।